একবার এক দম্পতি নরওয়ে দেশে বেড়াতে এসেছিল। যাত্রাপথে তারা এক ঝড়ের কবলে পড়ে, আর এক বোকামির জন্য তাদের গাড়িটি বরফে তলিয়ে যায়। তারা দুইজন তাদের নিজেরই গাড়িতে বন্দী হয়ে পড়ে। এরপর তাদের সাথে যা যা হয় তা আসলেই শিহরিত করার মতো একটি ঘটনা। তাদের কি উদ্ধার করা হয়েছিল, নাকি বরফে তলিয়েই তারা মারা যায়? হাই গাইস, দিস ইজ আফনান ফ্রম আফনান কটেজ। বলছিলাম 2020 সালে রিলিজ হওয়া মুভি সেন্টিগ্রেডের কথা। নরওয়েতে বেড়াতে এসে ঘটে যাওয়া এক দম্পতির জীবনের সত্য ঘটনা নিয়ে এই মুভিটি বানানো হয়েছে। একটা সামান্য ভুল যে কী পরিমাণ আতঙ্কের বিষয় হতে পারে তা দেখা যাবে এই গল্পে। টানা 24 দিন বরফের নিচে গাড়িতে আটকে থাকার এক করুণ ঘটনা এটি, যা ওই সময় হাজারো মানুষের মনে ভয়ের সৃষ্টি করেছিল, যাতে কেউ নরওয়েতে গাড়ি নিয়ে ভ্রমণের সময় এই বিপদে না পড়ে। তাহলে বলা যাক 2020 সালে রিলিজ হওয়া সার্ভাইভাল হরর জনরার মুভি সেন্টিগ্রেড এর ঘটনা প্রবাহ। ঘটনাটা ছিল 2002 সালের মাঝামাঝি সময়ের, যে সময়টাতে পুরো নরওয়ে দেশ প্রায় বরফে ঢাকা। বছরের 8 মাসই এই দেশে দেখা যায় কঠিন ঠান্ডা থাকে। এই সময়টাতেই এক আমেরিকান মহিলা সাহিত্যিক তার স্বামীসহ নরওয়ে বেড়াতে এসেছিলেন। তাদের একটি বই এখানে পাবলিশ করা হবে। তো গল্পের শুরুটা হয় একটি গাড়ির ভিতর থেকে। সেখানে রয়েছে বেড়াতে আসা স্ত্রী নাওমি এবং তার স্বামী ম্যাট। তারা ঘুমিয়েছিল। নাওমি ঘুম থেকে উঠে দেখে গাড়ির দরজা খুলছে না। গাড়ির আশপাশ দেখে বোঝা যায় পুরো গাড়ি বরফে ঢেকে গেছে। তারা দুইজনই অনেক চেষ্টা করে, কিন্তু গাড়ির কোনো দরজাই বিন্দুমাত্র সরানো যাচ্ছিল না। ম্যাট গাড়ির আগে পিছে যেয়ে অবস্থাটা বোঝার চেষ্টা করে। বোঝা গেল তাদের গাড়িটা বরফ দিয়ে তলিয়ে গেছে। তারা এখন বেশ গভীর একটা বরফের আস্তরণের ভিতরে। হতে পারে তাদের গাড়ির উপর 1 বা 2 ফিট পর্যন্ত বরফ জমে গেছে। এটা শুনেই নাওমি অস্থির হয়ে যায়, বলে এটা কেমন অবস্থা, আমরা তাহলে বের হব কিভাবে? এত ঠান্ডায় তো এখানে থাকা যাবে না। ম্যাট বলে সমস্যা নেই, বরফ তো আর সবসময় থাকবে না, আবহাওয়াটা একটু উষ্ণ হলেই বরফ গলতে শুরু করবে, তখন বের হতে পারবো। নাওমি বলে এইটা তোমার জন্যই হলো, তুমি বারবার বোকামি করো আর এর জন্য প্রচুর ভুগতে হয় আমাকে। আসলে নাওমিরা তো নরওয়েতে বই প্রকাশে এসেছিল, কিন্তু তাদের আসার পথে হঠাৎ ঝড়ো বাতাস শুরু হয়ে যায়, সাথে তুষারপাতও হচ্ছিল। ম্যাট তখন ভাবে এই অবস্থায় যেহেতু সামনে ঠিকঠাক দেখা যাচ্ছে না, তাই দুর্ঘটনা ঘটতে পারে। এজন্য সে গাড়িটা রাস্তার ধারে থামিয়ে নেয় আর অপেক্ষা করতে থাকে যখন এই ঝড় থেমে যাবে তখন তারা বেরিয়ে পড়বে। কিন্তু এই অপেক্ষা করতে গিয়ে তারা দুইজনই ঘুমিয়ে পড়ে। প্রায় 3 ঘন্টা ঘুমের পর তারা উঠে দেখে এই অবস্থা। গভীর তুষারপাতে তাদের গাড়ি বরফে তলিয়ে গেছে। নাওমি ভীষণ ভয় পাচ্ছে। সে ভাবছিল তারা ইতিমধ্যেই বরফে ঢুকে গেছে, কিন্তু বাইরে যদি এখনও তুষারপাত হতে থাকে তাহলে কিন্তু তারা আরও বরফে তলিয়ে চাপে। এটা আসলে আতঙ্কেরই বিষয়। ভিতর থেকে বোঝা যাচ্ছিল না আসলে বাইরের অবস্থা কী রকম। নাওমি ঠিকই ভাবছিল, বাইরে দেখা যায় ঝড় এখনও থামেনি, সাথে ভীষণ তুষারপাত হচ্ছে, পুরো শহর এখন বরফে ঢাকা। নাওমির এরকম অস্থির হওয়ার আরও একটা কারণ ছিল, তা হচ্ছে সে প্রেগনেন্ট। তাদের কথা ছিল নাওমি 5-7 দিন পরেই মেডিকেলে ভর্তি হবে, তার ডেলিভারি সময় বেশ কাছাকাছি। তো সবকিছু মিলিয়ে নাওমিদের অবস্থা আসলেই আতঙ্কিত হওয়ার মতোই। নাওমি ফোনে যোগাযোগের চেষ্টা করে, কিন্তু এখানে কোনো নেটওয়ার্ক সিগন্যাল নেই। যেহেতু তারা লোকালয় থেকে দূরের একটি রাস্তায় রয়েছে আর বরফের এত গভীরে থাকায় নেটওয়ার্ক সিগন্যাল না থাকাটাই স্বাভাবিক। ম্যাট নাওমিকে শান্ত করার চেষ্টা করে, তারা কিছু খাবার খেয়ে নেয়। ম্যাট বলে আমাদের কাছে অনেকখানি খাবার আছে, আমরা অনায়াসেই 2 থেকে 3 দিন কাটিয়ে দিতে পারবো, সমস্যা হবে না। বরফটা একটু গলে গেলে আমাদের গাড়িটা বাইরে থেকে বোঝা যাবে, তখন কেউ যদি রাস্তা দিয়ে যায় তাহলে আমরা ডাকাডাকি করব, তারা এসে আমাদেরকে উদ্ধার করে নিবে। আসলে ম্যাট যতটা সহজ করে পরিস্থিতিটা বোঝাচ্ছিল, বিষয়টা কিন্তু মোটেও তত সহজ নয়। এরকম ঝড়ের দিনে এই রাস্তাগুলোতে যাতায়াত হয় না বললেই চলে। তবে হলেও এইরকম বরফে ঢাকা গাড়ির কাছে সাধারণত কেউ আসে না। চিৎকার চেঁচামেচি করেও লাভ নেই, গাড়ি থেকে যতই ডাকাডাকি করা হোক না কেন বাইরে থেকে এই শব্দগুলো বোঝা যায় না। আর যে পরিমাণ বরফ দিয়ে এই গাড়ি ঘেরা, তাতে তো গাড়ি নড়াচড়া করার কোনো প্রশ্নই আসে না। যাই হোক, 1 দিন কেটে গেছে। তাদের এখানে বরফ গলা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তাদের কাছে যা খাবার ছিল তা তারা মোটামুটি 12 দিনের জন্য ভাগাভাগি করে নেয়। কিছু মোমবাতিও ছিল তাদের সাথে। একটা সময় নাওমির বাথরুম যাওয়ার দরকার পড়ে।
ম্যাট বলে, গাড়িতেই করতে হবে, তবে তুমি একটা তোয়ালে ব্যবহার করো, এতে ময়লা কম হবে। এসবে নাওমি অনেক অস্বস্তিতে পড়ে যায়। সেগুলো সহ্য করতে পারছিল না। সে বলে, আমি এভাবে থাকতে পারবো না, দরকার হলে আমরা গাড়ির গ্লাস ভেঙে ফেলবো, এরপর সামনে যা বরফ থাকবে তা খুঁড়ে খুঁড়ে আমরা বের হয়ে যাব। ম্যাট বলে, আমরা কতটা গভীরে আছি তা আমরা জানি না, যদি গ্লাস ভেঙে ফেলি আর খুঁড়ে বের হতে না পারি তখন কিন্তু গাড়িতে ঠান্ডা ঢুকে যাবে, আর এ ঠান্ডায় আমাদের মৃত্যু নিশ্চিত। আবার যদি বের হতেও পারি তাহলেও বিপদ রয়েছে, বাইরে আবহাওয়া খুব বেশি খারাপ থাকলে কোনো গাড়ির দেখা পাওয়া যাবে না, রাস্তা ফাঁকা থাকবে, এই ফাঁকা রাস্তায় আমরা একা হাঁটতে পারবো না, আমরা জমে সেখানেই মারা যাব। সব দিক থেকে ভেবে দেখলে আমাদের গাড়িতে থাকাই ভালো। কিন্তু নাওমি এই রিস্ক নিতে চায়, ম্যাট আবার সেটা কোনোভাবেই করতে দিবে না। এই নিয়ে তাদের মধ্যে তর্ক বিতর্ক চলে। এক পর্যায়ে ম্যাটের সিদ্ধান্তকেই মেনে নেওয়া হয়। গাড়িতে একটু একটু করে ঠান্ডা বাড়ছিল। ম্যাট বুঝতে পারে বাইরে এখনও তুষারপাত থামেনি। ম্যাটের টেনশন বেড়ে যায়, এজন্য সে অল্প অল্প করে খাবার খাচ্ছিল। বেশি খাবারটুকু সে নাওমির জন্য রাখে, কারণ সে প্রেগনেন্ট। এভাবেই কেটে যায় 3 দিন। এই 3 দিনে তারা ভীষণ বিরক্ত। এভাবে কি আর চুপচাপ বসে শুয়ে সময় পার করা যায়? তবে নাওমি এ সময়টা ডায়েরিতে লিখছিল। যে গল্পটা মুভিতে বলা হয়েছে সেটা নাওমির এই ডায়েরি থেকেই পাওয়া গিয়েছিল। তাদের এই অবস্থা যে কতটা ভয়ানক ছিল তার কিছু উদাহরণ দেওয়া যেতে পারে। যেমন একবার নাওমির হাত লেগে বোতল থেকে কিছু পানি পড়ে যায়। এতে ম্যাট ভীষণ উত্তেজিত হয়ে পড়ে। প্রতিবিন্দু পানির মূল্য এখানে জীবনের সমান। আবার মাঝে মাঝে গাড়ির আশপাশে কিছু আওয়াজ পাওয়া গেলে ম্যাটরা চিৎকার করে উঠে, এই বুঝি কিছু মানুষ তাদের পাশ দিয়ে চলে যাচ্ছে। কিন্তু পরে কারো সাড়া না পাওয়া গেলে ম্যাটদের আফসোস করা ছাড়া আর কিছুই থাকে না। তবুও তারা সবসময় কান পেতে থাকত। কেটে গেল 7 দিন। খাবার আর পানি দুটোই প্রায় শেষের দিকে। ম্যাট এ সময় একটা আইডিয়া পায়। তার কাছে মোমবাতি তো ছিলই, মোমবাতির তাপ দিয়ে সে গাড়ির উইন্ডোটা সামান্য একটু নামিয়ে নেয়। সেখান থেকে কিছু বরফ সংগ্রহ করে। এগুলো গলাতে পারলে পানি পাওয়া যাবে, তাহলে পানির দুশ্চিন্তাটা আর থাকবে না। ম্যাট তাই করে। নাওমি ফোন নিয়ে নানাভাবে চেষ্টা করছিল নেটওয়ার্ক আনার। একবার হাত থেকে ফোনটি পড়ে যায়, তখন খুবই সামান্য পরিমাণ নেটওয়ার্ক সিগন্যাল পাওয়া যায় ফোনে। নাওমি দ্রুতই তার বাবাকে কল করে, কিন্তু কল করে সে শুধু কাটতেই থাকে, তেমন কিছুই বলে না। ম্যাট ফোন চাচ্ছিল, কিন্তু নাওমি তা না শুনে তার বাবার কাছে কেঁদেই চলেছে। অনেকদিন পর বাবার আওয়াজ শোনাতে এমনটা হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয় ফোনের চার্জ একদম কম ছিল। তেমন কিছু জানানোর আগেই ফোনটা বন্ধ হয়ে যায়। এতে ম্যাট অনেক রেগে ওঠে। সে বলে শুরুতেই তার বাবাকে তাদের আটকে থাকার কথাটা বলতে হতো, তাদের অবস্থানের কথা জানাতে হতো। কিন্তু নাওমি এর কিছুই বলছিল না। সে না পারলে ম্যাটকে তো ফোনটা দিতে পারত, কিন্তু তা না করে সে শুধু কেঁদেই গেছে। নাওমির এই ভুলের জন্য তাদের রক্ষা পাবার সবথেকে বড় সুযোগটা নষ্ট হয়ে গেল। কেটে গেল আরও 2 দিন। তারা এখানে আসার জন্য খুব আফসোস করছে। তারা চরম বিরক্ত। নাওমি থেকে থেকেই বলে ওঠে কাজ ভেঙে বের হতে, কিন্তু এখন এটা করা আরও বেশি ভয়ানক। যে পরিমাণ নিচে ওরা তলিয়ে গেছে এখন তা আর সম্ভব নয়। এই নিয়ে তাদের মধ্যে আবার তর্ক হয়। এ সময় নাওমির প্যানিক অ্যাটাক আসে। সে তো প্রেগনেন্ট, আবার তার মধ্যে 2-3 দিন থেকে তার তলপেটে ব্যথা হচ্ছে। সে কিছু মেডিসিন খেয়ে এই ব্যথাগুলো দমিয়ে রাখার চেষ্টা করছিল। এসব দেখে ম্যাট অনেক বেশি কষ্ট পায়। পরের দিন সকালে দেখা যায় তুষারপাত থেমে গিয়েছে, তবে ঠান্ডা কমেনি। এ সময় একটি ট্রাক ওই রাস্তা দিয়ে যায়। রাস্তার কিছু দূরেই ছিল নাওমিরা। শব্দ পেয়ে তারা চিৎকার করে উঠে, কিন্তু বরফের এত গভীর থেকে সেই চিৎকার শোনা চলন্ত একটি ট্রাকের কাছে অসম্ভবই ছিল। ড্রাইভার ধীর গতিতে তাদের পাশ দিয়ে চলে যায়। কারোই করার কিছু ছিল না। ট্রাক পাশ দিয়ে চলে যাওয়ার পর ম্যাট আর্তনাদ শুরু করে দেয়। সে পাগলের মতো হয়ে গিয়েছিল। সে তার নিজেকে দোষ দেয়, বলে তার আসারই কথা ছিল না, আর সে না আসলে এসবের কিছুই হতো না। এখানে ম্যাট একটা গোপন কথা জানায়। সে বলে অনেক আগেই তাকে তার চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল। চাকরির নাম করে এতদিন সে বাইরে বাইরে ঘুরে বেড়াতো। তার ভালো লাগছিল না এসবে, তাই সে নাওমির সাথে এখানে বেড়াতে আসে। এটা শুনে নাওমি হতবাক হয়ে যায়। বলে তোমার চাকরি চলে গেছে, তুমি আমাকে জানাওনি কেন? এমনিতেই আমি বাচ্চা নিতে চাচ্ছিলাম না। তোমার চাকরির বিষয়টা জানা থাকলে আমি কখনোই এই বাচ্চাটা নিতাম না। তোমার জন্যই নিয়েছি, আর এখন তোমার জন্যই নিষ্পাপ বাচ্চাটিকেও মৃত্যুর মুখে চলে যেতে হচ্ছে। এতে আবার ম্যাটও খেপে ওঠে। সে বলে সে না হয় বোকামি করে ঝড়ের সময় ঘুমিয়ে পড়েছিল, কিন্তু নাওমি তো জেগে থাকতে পারত। সে নাওমিকেও দোষারোপ করে। এইসব নিয়ে তাদের মধ্যে ব্যাপক কথা কাটাকাটি হয়।
আসলে এগুলো হচ্ছিল এইভাবে বন্দী হয়ে থাকার জন্য। তারা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। 14 দিন পার হয়ে যায়। ওই দিনের পর থেকে আর কোনো গাড়ি তাদের পাশ দিয়ে যায়নি। খাবারও পুরোপুরি শেষ হয়ে গেছে। তারা এখন শুধুমাত্র বরফ খেয়েই বেঁচে থাকার চেষ্টা করছে। নাওমি পুরোপুরিভাবে মানসিক অসুস্থ হয়ে পড়েছিল। একবার ম্যাট ঘুমিয়ে পড়লে সে গাড়ির জানালা ভেঙে বের হতে চায়। এতে ম্যাট বাধা দিতে আসলে সে ম্যাটকে আঘাতই করে ফেলে। নাওমি পাগলের মতো আচরণ করছিল। অনেক চেষ্টায় ম্যাট তাকে শান্ত করতে সক্ষম হয়। কিছু পরে নাওমির প্রচণ্ড প্রসব ব্যথা শুরু হয়ে যায়। এই ব্যথা আর থামানো যাচ্ছিল না। তাহলে এখন তার ডেলিভারি করাতেই হবে। এটাই হচ্ছে সবথেকে ভয়ানক পরিস্থিতি। কারণ আগে তারা 2 জন ছিল, এখন বাচ্চা চলে আসলে তারা 3 জন হবে। বাচ্চার খাবারেরও যোগান দিতে হবে, ঠান্ডা থেকে তাকে বাঁচিয়ে রাখতে হবে। কিন্তু যেহেতু কোনো উপায় ছিল না, তাই নাওমিকে বাধ্য হয়ে সেই বাচ্চার জন্ম দিতে হয়। খুবই দুঃখজনক এক পরিস্থিতি। বাচ্চার জন্ম হলে যেখানে বাবা মার খুশির সীমা থাকে না, আর এখানে নাওমি ও ম্যাট তাদের বাচ্চার জন্ম নিয়ে আফসোস করছে। তারা অনেক কষ্ট পাচ্ছে। 17 দিন পার হয়ে যায়। বাচ্চাটি এখন শারীরিকভাবে অসুস্থ। পর্যাপ্ত দুধ না পাওয়ায় সে ব্যাপক কান্নাকাটি করে। এরকম কান্না শুনে ওখানে থাকা খুবই কষ্টের বিষয় ছিল। 19 দিন পর আবার দেখা যায় ম্যাটও ভীষণ অসুস্থ, আর বাচ্চাটার সম্ভবত নিউমোনিয়া হয়েছে। তাই গাড়িতে থাকা আর যাবে না। যদি মারা যেতেও হয় তবে সেটা গাড়ি থেকে বের হতেই হোক। এজন্য ম্যাট এবার কাজ ভেঙে খোদাই করা শুরু করে। এতে গাড়ির ভিতরটা প্রচণ্ড ঠান্ডা হয়ে যায়। বাচ্চাটির ঠান্ডায় শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে আসছিল। তখন ম্যাট তার কাপড় খুলে বাচ্চাটিকে পেঁচিয়ে দেয়। পরের দিন সকালে ম্যাটের কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছিল না। নাওমি এসে দেখে ম্যাট মারা গিয়েছে। ম্যাট তো ভীষণ অসুস্থ ছিল, আর গতকাল কাপড় খুলে দেওয়ার পর থেকে সে জমে যায়। এতে ধীরে ধীরে তার মৃত্যু হয়েছে। নাওমি তারপরেও ভাবছিল ম্যাট হয়তো জীবিত আছে, তাই তাকে কাপড় দিয়ে জড়িয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু পরে বুঝতে পারে ম্যাট আসলেই মারা গিয়েছে। ম্যাটের পক্ষ থেকে যতটুকু করা সম্ভব ছিল তা সে করেছে। পরিবারের জন্য সে নিজেকেই মৃত্যুর মুখে ফেলে দিয়েছে। ম্যাটের এত বড় আত্মত্যাগকে নাওমি নষ্ট হতে দিবে না। এজন্য তাকে আর তার মেয়েকে যেভাবেই হোক এখান থেকে উদ্ধার হতে হবে। তাদের বেঁচে থাকতে হবে। পর্যাপ্ত দুধ না পেয়ে অলিভিয়া প্রচণ্ড কান্নাকাটি করছিল। অলিভিয়াকে খাবার দিতে হলে নাওমিকে যেভাবেই হোক কিছু না কিছু খেতে হবে, কিন্তু কোনো খাবারই তো ছিল না। নাওমি মাঝে মাঝে তার ডায়েরির কাগজ ছিঁড়েও খাওয়ার চেষ্টা করছিল, কিন্তু তাতে কি আর হয়। নাওমির সামনে ম্যাটের লাশ পড়ে থাকে, কিন্তু ম্যাটের লাশকে খাবার হিসেবে ভক্ষণ করার মতো সাহস তার নেই। নাওমির ডেলিভারির সময় নানা বর্জ্য পদার্থ বের হয়েছিল। তার নাড় কেটে গাড়িতেই রাখা হয়। নাওমি বাধ্য হয়ে সেগুলোকেই খাবার হিসেবে গ্রহণ করে। অন্তত বেঁচে তো থাকতে হবে। করুণ এক পরিস্থিতি। একদিন দেখা যায় আরেকটি গাড়ি ওই রাস্তা দিয়ে চলে যাচ্ছে। নাওমি চিৎকারের চেষ্টা করে, কিন্তু তার গলা দিয়ে কোনো আওয়াজই বের হচ্ছিল না। নাওমি একদমই নাজেহাল। তার স্বামীর লাশ তার সামনে পড়ে থাকে। এই লাশের সাথেই তাকে থাকতে হচ্ছে। এর থেকে মর্মান্তিক আর কি হতে পারে। 23 দিন পার হয়ে গেছে। 24তম দিনে নাওমি লক্ষ্য করে গাড়ির ভিতরে আলো ঢুকেছে। নাওমি আশপাশ দেখে বুঝতে পারে তাপমাত্রা বাড়ছে, মানে সূর্যের তাপ বেড়েছে। এটা বসন্তের শুরু। এর জন্য বরফ ধীরে ধীরে গলতে শুরু করে। কয়েক ঘন্টার মধ্যেই বেশ কিছু বরফ গলে যায়। বাকি যতটুকু ছিল তা নাওমি দ্রুতই খোদাই করে ফেলে। এরপর সে অলিভিয়াকে একটি ব্যাগের মধ্যে ঢুকিয়ে নেয়। ম্যাটকে বিদায় জানায়। এরপর দ্রুত সে গাড়ি থেকে বেরিয়ে আসে। কিন্তু দুর্ভাগ্যের যেন শেষ নেই। বাইরে আসার কিছু পরেই আবার দেখা যায় ঝড়ো বাতাস শুরু হয়ে গেছে। কিন্তু নাওমি আর গাড়িতে ফিরে যাচ্ছে না। সে এই অবস্থাতেই এগোতে থাকে। চারদিকে শুধু বরফ আর বরফ। কোনো পথই চেনা যাচ্ছিল না। এ সময় উপর থেকে একটি প্লেন চলে যায়। এটির পথকে সে অনুসরণ করে। তার হাত পা কাজ করছিল না, কিন্তু তারপরেও সে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। সে পাহাড় ঘেঁষে ঘেঁষে হাঁটছিল, যাতে উপর থেকে সে যেন কোনো বাড়িঘর দেখতে পায়। বিকাল পেরিয়ে সন্ধ্যা হয়ে যায়। তবে এবার ভাগ্য সায় দেয়। কিছু দূর যাওয়ার পরেই নাওমি দেখে দূরে কিছু বাড়ি রয়েছে। অবশেষে দীর্ঘ 24 দিনের কঠোর সংগ্রামের পর সে বাঁচার উপায় খুঁজে পেয়েছে। আর এর পিছনে সবথেকে বড় অবদান ছিল তার স্বামী ম্যাটের। সেই ভুল করেছিল, আবার সেই তার জীবন দিয়ে তার স্ত্রী আর তার বাচ্চাকে বাঁচিয়ে দিয়েছে। পরবর্তীতে নাওমিদের হসপিটালে নিয়ে যাওয়া হয়। বেশ কিছুদিন চিকিৎসার পরে তারা সেরে ওঠে। নাওমি এখনও বেঁচে আছে।
18 বছর পেরিয়ে গেছে, কিন্তু সে বিয়ে করেনি। সে এখনও বই লেখে, আর তার প্রতিটি বই সে তার স্বামীকে উৎসর্গ করে।